আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তাহলে সবাইকে মেধা ক্লাবের নতুন ক্লাসে স্বাগতম। আজকে আমরা বাংলা ব্যাকরণ করব। ব্যাকরণের ভিতর আমরা প্রথমে যেটা দেখতে পাই, ব্যাকরণ বলতে কি বোঝায়? বাংলা ভাষা। বাংলা ভাষার উৎপত্তি কিভাবে, বাংলা কোথা থেকে এসেছে, বাংলার অক্ষরগুলো কেমন, এইগুলোই ব্যাকরণ আলোচনা করে। তাহলে ব্যাকরণ আজকে আমরা যেটা শিখবো সেটার নাম হচ্ছে কি? উচ্চারণ। উচ্চারণ। আচ্ছা, আমরা কথা বলি ভাষার মাধ্যমে। ভাষা কি দিয়ে গঠিত হয়? বাক্যের মাধ্যমে। বাক্য কি দিয়ে গঠিত হয়? কিছু শব্দের সমষ্টির মাধ্যমে। শব্দ কি দিয়ে গঠিত হয়? কিছু অক্ষরের সমষ্টির মাধ্যমে। অক্ষর কি দিয়ে গঠিত হয়? ধ্বনির মাধ্যমে। অক্ষর গঠিত হয় ধ্বনির মাধ্যমে, এটা আমরা মনে রাখবো। তাহলে এইখানে আমরা দুইটা দিক দেখবো যে সব ক্ষেত্রে একরকম হবে না, সব ক্ষেত্রে একরকম মানবে না ব্যাকরণ। কেন মানবে না? কিছু ক্ষেত্রে আমাদের পরিবর্তন করতে হবে। যে এই যে প্রদত্ত শব্দগুলো থাকবে, এই শব্দগুলো থাকলেই এই শব্দগুলো বসানো যাবে না। যখন আমরা উচ্চারণ করতে যাব, উচ্চারণ লিখতে যাব, লিখতে গেলে শব্দগুলোকে আমরা কনভার্ট করে দিব, পরিবর্তন করে দিব। পরিবর্তন করার মাধ্যমে শব্দটার অর্থ সঠিক থাকবে এবং শব্দটাও সুন্দরভাবে উচ্চারিত হবে। ব্যাকরণের নিয়ম নীতি মেনে তারপর শব্দটা আমাদের উচ্চারণ করতে হবে অথবা লিখতে হবে। কারণ লেখার ক্ষেত্রে শুদ্ধ এবং অশুদ্ধের ক্ষেত্রে আমাদের পরীক্ষায় মার্ক প্রচুর কাটা যায়। সেজন্য আমরা যেন পরীক্ষার মার্ক যেন আমাদের কাটা না যায়, সেজন্য আমরা আজকে উচ্চারণের সঠিক নিয়মটা শিখবো এবং উচ্চারণে কোন ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব সেটা আমরা দেখে নিব। তাহলে চলো শুরু করা যাক। প্রদত্ত এই শব্দগুলো থাকবে উমো এবং অনেশ্বর। উমো এবং অনেশ্বর যদি থাকে তাহলে কি হবে? কনভার্ট হয়ে উমো হবে। যদি অনেশ্বর দিয়ে একটা শব্দ থাকে, যেমন ব্যাংক, ওই জায়গায় অনেশ্বর উঠে যাবে। অনেশ্বর উঠে গিয়ে কি হবে? উমো আসবে। তারপর হচ্ছে কি? বর্গীয় জ আর হচ্ছে অন্তস্তীয় জ। এই অন্তস্তীয় জ আর বর্গীয় জ থাকলে কি হবে? বর্গীয় জ হবে। যেমন এই যে অন্তস্তীয় জয়াকারে যা, তয়াকার তা, যাতা, এই জয়াকার উঠে যাবে, বর্গীয় জয়াকার হবে এইখানে। এই অন্তস্তীয় জয়াকার উঠে যাবে, অন্তস্তীয় জয়াকার উঠে গিয়ে বর্গীয় জয়াকারে যা, তয়াকার তা, যাতা। তাহলে আমরা যাতা লিখবো কিভাবে? আগে আমরা যাতা লিখতাম কিভাবে? যখন আমরা ছোট ছিলাম, অন্তস্তীয় জয়াকারে যা, তয়াকারে তা, আমাদের এভাবেই শেখানো হয়েছে। কিন্তু এই হাই লেভেলে ব্যাকরণ যে নিয়ম অনুসরণ করে, বাংলা একাডেমি কর্তৃক প্রণীত যে নিয়ম অনুসরণ করে, সেই নিয়ম অনুসারে বর্গের জয়াকারে যা, তয়াকারে তা হবে, অন্তস্থ জয়াকারে যা, তয়াকারে তা হবে না। তারপর মূর্ধন্য দন্তন্য, এবং এই মূর্ধন্য আর দন্তন্যর ক্ষেত্রে আমরা বসাবো হচ্ছে দন্তন্য। কি বসাবো? দন্তন্য। উদাহরণ আমরা দেখে নেই। হরিণ, হ ররস্বীকারে রি আর মূর্ধন্য, কিন্তু আমরা মূর্ধন্য দিব না, আমরা ওই যে লেখার সময় বলছিলাম চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ কি হবে? হ ররস্বীকারে রি আর দন্তন্য। তাহলে মূর্ধন্য থাকলে কি হবে? দন্তন্য। তারপরে রুলস, আমরা যেটাকে হসন্ততা বলি অথবা খণ্ডতা বলি, যেটা এটাকে আমরা হসন্ততা বলি, আবার খণ্ডতা বলি, আর এটা হচ্ছে কি? পূর্ণতা বা ত। এখন এই হসন্ততা আর এই তর বদলে কি বসবে? এই পূর্ণতা বসবে। হসন্ততা হবে না, হসন্ততা হবে না। আমরা যদি লিখি মৎস্য, এই যে আমি তোমাদেরকে দেখিয়ে দেই, কি? মৎস্য, ম হসন্ততা দন্ত সজ ফলা। আমরা এই মৎস্য লিখবো না, আমরা কি লিখবো? মৎস্য। কেন লিখবো? কারণ আমরা রুলস পড়েছি যে হসন্ততা থাকলে ত হবে, হসন্ততা থাকলে কি হবে? ত হবে। তাহলে ম হসন্ততা দন্ত সজ ফলা আমরা দিব না, আমরা কি দিব? ম ত দন্ত সজ ফলা। এটা হচ্ছে আমাদের একটা রুলস। এইগুলা তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা যে কোথায় কোনটা হইলে ঠিক হবে। তারপরে যে রুলসটা, তালবস্য মূর্ধন্যস্য দন্তস্য, এই জায়গায় আমরা একটা রুলস ফলো করবো। কি রুলস দেখো? তালবস্যের মতো যদি উচ্চারণ হয়, উচ্চারণ যদি যেমন শাপলা, তালবস্য একারে সা, প লয়কারে লা, শাপলা। তালবস্যর মতো যদি উচ্চারণ হয়, উচ্চারণের ক্ষেত্রে তালবস্যই হবে, ওটার কোনো চেঞ্জ হবে না। এটা মনে রাখবা যে তালবস্যের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। তাহলে কি হবে? তালবস্যের মতো হলে তালবস্যই হবে। যেমন আমরা দেখাই দেই, তালবস্য একারে সা, প লয়কারে লা, শাপলা। শাপলা কি হবে? শাপলা, শাপলা, শাপলা শাপলাই থাকবে, শাপলার কোনো পরিবর্তন হবে না। কারণ তালবস্য দিয়ে যেটা শুরু হয় আর তালবস্যের মতো উচ্চারণ যেটা হয়, ওইটাই কি হয়? ওইটা তালবস্যই হয়, ওইটার কোনো পরিবর্তন হয় না। সো আমরা আর একটা বিষয় শিখে গেলাম, আমরা উদাহরণটাও দেখে নিলাম। এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি? মূর্ধন্যস্য আর দন্তস্য। এই নিয়ে আমাদের একটা কনফিউশন অলওয়েজ থাকে। এটাকে আমরা কিভাবে কনভার্ট করবো আমরা দেখতে পারি। ছয়ের মতো যদি উচ্চারণ হয়, এই যে এই মূর্ধন্যস্য আবার এই দন্তস্য যদি ছয়ের মতো উচ্চারণ হয়, শব্দের প্রথমে আছে কি? শব্দের প্রথমে এইটা আছে, মূর্ধন্যস্য আছে, কিন্তু উচ্চারণটা হচ্ছে ছয়ের মতো। ছয়ের মতো যদি উচ্চারণ হয় তাহলে আমরা কি বসাবো? চোখ বন্ধ করে দন্তস্য বসাবো। আবার দন্তস্যর উচ্চারণ যদি ছয়ের মতো হয়, আমরা কি বসাবো?
দন্তস্ব বসাবো। ছয়ের মতো উচ্চারণ হইলে আমরা দন্তস্ব বসাবো। তাহলে কেমন আমরা দেখে নেই। এইটা যেমন আমরা লিখি শয় চন্দ্রবিন্দু আকার ডসনুরা ষাড়, ষাড় দন্তস্ব। এটা কিসের মতো উচ্চারণ হয়েছে? ষাড় দন্তস্বর মতো এটা উচ্চারণ হয়েছে। ছ অথবা দন্তস্বর মতো যদি উচ্চারণ হয় কি হবে? আমরা চোখ বন্ধ করে কি দিব? দন্ত শয় চন্দ্রবিন্দু আকার ডসনুরা ষাড়। কারণ আমাদের কি রুলস পড়ছি আমরা? ছয়ের মতো উচ্চারণ হলে দন্তস্ব হবে, কিন্তু মূর্ধন্য ষ দিয়ে যেটা হবে ওইটাও দন্তস্ব দিয়ে হবে। আমরা লেখার ক্ষেত্রে একটু কনভার্ট করে লিখবো, কনভার্ট করে লিখবো। তারপর হচ্ছে আমাদের এই রুলসটা আমাদের মনে থাকলে আমাদের ব্যাকরণ থেকে মার্ক কাটতে পারবে না স্যারেরা। কেন পারবে না? যদি তারা দেখে যে আমার এই স্টুডেন্টটা সুন্দরভাবে লিখছে সাজিয়ে, তাদের বানানে কোনো ভুল নেই, তাহলে অবশ্যই আমাদেরকে মার্ক দিতে তারা বাধ্য। তাই কিছু কিছু কৌশল আমরা শিখবো যার মাধ্যমে স্যারদের সাথে আমরা চালাকি করতে পারবো। যেমন হসন্ত তয়ের ব্যবহার শিখবো, হর্ষ চিহ্নের ব্যবহার শিখবো, একারের এর ব্যবহার শিখবো, ওর উচ্চারণ শিখবো। এক এক আমরা আস্তে আস্তে শিখবো। তাহলে চলো এখন আমরা শিখে নেব কিসের ব্যবহার? হর্ষ চিহ্নের ব্যবহার, হসন্তের ব্যবহার। চলো শিখে নেওয়া যাক। তাহলে আমরা বলছিলাম হসন্তের ব্যবহার শিখবো। স্টার্ট। হসন্তের ব্যবহার আমরা শুরু করে দিই। চলো। হসন্তের মূল জিনিস কি? হসন্ত কোথায় বসে? হসন্ত বলতে আমরা সেই চিহ্নকে বুঝাই যা অক্ষরের নিচে বসে। এই যেমন হসন্ত বলতে আমরা এটাকে বলতে পারি, যেমন ক, ক নিচে এই যে চিহ্নটা, যেই চিহ্নটা এইটারে বলে হসন্ত। আবার তোমরা রেফ ভেবো না কেউ, এটা রেফ না, এটা হসন্ত, এটা মাথায় রাখবা। এটা কি? হসন্ত। আবার আমরা মাঝে মাঝে কিসের নিচে দিতে পারি? হয়ের নিচে দিতে পারি, এটা কি? হসন্ত। তারপর হচ্ছে লয়ের নিচে দিতে পারি, এটা কি? হসন্ত। তাই তোমরা হসন্ত আর রেফকে গোলায় ফেলো না। যদি গোলায় ফেলো বুঝবা যে পরীক্ষার নাম্বার এটা শেষ। এখন আমাদের হসন্তের মূল উদ্দেশ্য কি? অক্ষরকে সংজ্ঞায়িত করা বা বাড়ানো, অক্ষরকে বিশেষায়িত করা কোনোভাবে। তাহলে অক্ষরকে দুই ভাগে ভাগ করা যায়। অক্ষরকে এটা মনে রাখবা যে অক্ষর কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। এটা যদি মনে রাখতে পারো তাহলে দেখবা যে তুমি চিনতে পারতেছো অক্ষর কোনটা কোন অক্ষর। অক্ষরকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মুক্তাক্ষর, একটা হচ্ছে বদ্ধাক্ষর। কি কি? মুক্তাক্ষর আর বদ্ধাক্ষর। এখন একটা জিনিস তোমরা দেখো, মুক্ত মানে কি বুঝি আমরা? ফ্রিডম। ফ্রিডম মানে কি? স্বাধীনতা। মানে মুক্ত মানে কি? মুক্তি, স্বাধীনতা, স্বাধীন। তার কোনো সে কারো বাধা মানবে না, সে স্বাধীন নিজের মতো। তাহলে মুক্তাক্ষর মানে স্বাধীন অক্ষর বা যার কোনো বাধা বিপত্তি নেই। আর বদ্ধাক্ষর মানে কি? বদ্ধাক্ষর মানে কি? আমরা একটা কবিতা বলি, থাকবো না কেউ বদ্ধ ঘরে। বদ্ধ মানে কি? বদ্ধ মানে বন্ধ, ক্লোজ, যেটা নিজের মন মতো চলাচল করতে পারে না, তাকে নির্দিষ্ট সীমা দিয়ে দেওয়া হয়। অতএব চলো আমরা দেখে নেই কি মুক্তাক্ষর আর কি বদ্ধাক্ষর। তাহলে মুক্তাক্ষরের ফার্স্টে আমরা যে সংজ্ঞাটা দিব এটা হচ্ছে মুক্তাক্ষর অনেকক্ষণ ধরে উচ্চারণ করা যায়। অনেকক্ষণ ধরে উচ্চারণ করা যায়। অনেকক্ষণ ধরে কি করা যায়? উচ্চারণ করা যায়। আর একটা কথা মাথায় রাখবা তোমরা, মুক্তাক্ষরে হসন্ত বসে না। মুক্তাক্ষরে হসন্ত বসে না। হসন্ত বসে কিসে? বদ্ধাক্ষে। এই যে বদ্ধাক্ষরে হসন্ত বসে, কিন্তু মুক্তাক্ষরে হসন্ত বসে না। তাহলে চলো আমি তোমাদেরকে মুক্তাক্ষর কেমন বুঝাই। অ, এটা তুমি যত দূর পর্যন্ত পারো, তোমার দম পর্যন্ত তুমি একদম পর্যন্ত তুমি টানতে পারতেছো, যত দূর পর্যন্ত তুমি বাড়াইতে পারতেছো, এটা মন মতো তুমি উচ্চারণ করতেছো। ক, খ, তোমার যত দূর পর্যন্ত মন চাচ্ছে তুমি তত দূর পর্যন্ত টানতে পারছো। কিন্তু বদ্ধাক্ষর এমন না। যেমন কলম, কলম, ক কিন্তু আলাদা। দেখো জাস্ট সিন, কলম, কলম। হ্যাঁ, এখন কর সাথে অযোগ আছে, কি হয়ে যাবে? উচ্চারণের ক্ষেত্রে কলম, লকার হয়ে যাবে কলম। কারণ কর সাথে অ আছে আর অ তো বসে না, সেক্ষেত্রে উচ্চারণের ক্ষেত্রে হবে কলম, লকারে লোম, কলম। তাহলে এটা কি? এটা মুক্তাক্ষর, এটা বদ্ধাক্ষর। এই দুইটা মিলে বদ্ধাক্ষর। কারণ ক আলাদা আছে, লোম আলাদা আছে, কিন্তু লোম একত্র আছে। তাই কলম, ক লোম। ক আমরা তো অনেকক্ষণ ধরে টানতে পারবো, কিন্তু লোম তো পারবো না, লোম বদ্ধাক্ষর। তাই লোম, ক লোম। এখন মুক্তাক্ষর আর বদ্ধাক্ষর চিহ্নিত করে দুইটা চিহ্ন ব্যবহৃত হয়। এই দেখো, এই যে নিচে, এই যে আমাদের একটা জিনিস, এটা মুক্তাক্ষর। আমরা নিচে এই জিনিসটা একটু খেয়াল করো তোমরা, মুক্ত আর হচ্ছে বদ্ধ। এখন এই যে মুক্তাক্ষরের উপর এই চিহ্নটা ব্যবহার করবো, কোনটা? এই যে এইটা, এই যে দাড়ির মতো যে চিহ্নটা, এটা বদ্ধ। যেমন কলম, এই যে এইভাবে সংজ্ঞায়িত করবে, এই যে। তাহলে আমরা বুঝতে পেরেছি এইটা হচ্ছে কি? মুক্তের চিহ্ন, এটা মুক্তাক্ষরের চিহ্ন, এটা বদ্ধাক্ষরের চিহ্ন। তারপরে এই যে উদাহরণস্বরূপ, এই যে একটা উদাহরণ আমরা নিচে দিয়েছি,
দাদির কবর, দাদির কবর কি দিয়েছি, দাদির কবর, তাই দাদির কবর, দা না এটা এটা না, এটা হচ্ছে মুক্তাক্ষর, দা দীর ক বোর। কিভাবে বুঝতে পেরেছি? মুক্তাক্ষরের চিহ্ন এই যে দাড়ির মতো এইটা, বদ্ধাক্ষরের চিহ্ন হাইফেনের মতো এইটা, তাহলে এই যে মুক্তাক্ষর, এই যে বদ্ধাক্ষর, এই যে মুক্তাক্ষর, এই যে বদ্ধাক্ষর। বুঝতে পেরেছো? তাহলে আমরা আরেকভাবে লিখতে পারি, যেমন বরকত, বরকত, বরকত লিখেছি, এটা কিন্তু মুক্তাক্ষর নেই, কারণ আমরা বরকত এইভাবে আমরা বলতে পারি না, আমরা কি বলি বরকত, কি বলি বরকত, তাই এটা তো বদ্ধাক্ষর, এইটাও বদ্ধাক্ষর, এইটাও বদ্ধাক্ষর, কি বদ্ধাক্ষর, কিন্তু শুধুমাত্র মুক্তাক্ষর ব্যবহৃত হয় না বা খুব কম, তাই এটা কি বরকত, এটা দুইটাই বদ্ধাক্ষর। তাহলে এটা আমরা বুঝতে পেরেছি তো। এবার আরেকটা জিনিস আমরা দেখো যে মুক্তাক্ষরের একটা সংজ্ঞা আছে আর বদ্ধাক্ষরের একটা সংজ্ঞা আছে। তাহলে কি মুক্তাক্ষর হচ্ছে কি অনেকক্ষণ ধরে উচ্চারণ করা যায় আর হসন্ত বসে না, এটা মুক্তাক্ষরকে চিহ্নিত করে। এটার মাধ্যমে আমরা বুঝবো কি এটা মুক্তাক্ষরে আছে, এটা মুক্তাক্ষর, এটা হচ্ছে মুক্তাক্ষরের সংজ্ঞা। আর বদ্ধাক্ষর কি, চলো এই চিহ্ন তো বুঝতে পেরেছি, চিহ্নটা আমি ক্লিন করে দেই। এই যে মুক্ত চিহ্ন আর বদ্ধ চিহ্ন তো আমরা জানি কোনটা। আর বদ্ধাক্ষর কি, এই যে বদ্ধাক্ষরের সংজ্ঞা, এই যে আমাদের বদ্ধাক্ষরের সংজ্ঞা কি অনেকক্ষণ ধরে উচ্চারণ করা যায় না, হসন্ত বসে। হসন্ত কিসে বসে? বদ্ধাক্ষরের ক্ষেত্রে বসে। কেমন? এই যে দাদির কবর, এই যে এটা কিন্তু কবর, বোর, বোর এটা কিন্তু বদ্ধাক্ষর, এই যে এই দুইটা মিলে বদ্ধাক্ষর। তাহলে হসন্ত কোথায় বসবে? এই যে এই নিচে, বয়ের নিচে বসবে হসন্ত। বরকত, এই যে দুইটাই আছে কি বরকত, তাহলে এখানে বসবে, এখানে বসবে। বুঝতে পেরেছো হসন্ত কোথায় কোথায় বসবে? অতঃপর আমরা দেখে নেই মুক্তাক্ষর আর বদ্ধাক্ষরের ভিতর তফাৎ তো আমরা দেখতেই পেয়েছি। তাহলে আমরা এখন লিখতে পারবো তো যে কোনটা মুক্তাক্ষর আর কোনটা বদ্ধাক্ষর? আমাদের সমস্যার কথা না, ঠিক আছে। পরবর্তী ব্যাকরণ ক্লাসে আমি তোমাদেরকে শিখাবো অ এর ব্যবহার, তারপর হচ্ছে কোথায় ওকার আসবে, কোনটা পরিবর্তন হয়ে একার আসবে, কোনটার ক্ষেত্রে একার বসবে না, কোনটার ক্ষেত্রে হসন্ত আসবে না, তারপরে কোনটাকে ভাঙলে কি হবে। যেমন এই যে আমি তোমাকে একটা জিনিস দেখাই, তোমরা দেখো। প্রথমে আমরা ক্লিন করে দেই। যেমন আমরা যুক্ত, তাহলে যুক্ত বর্ণকে আমরা কিভাবে ভাঙবো? ক্ষিয় খকে ভাঙতে কি কি লাগে? ক লাগে, মূর্ধন্য ষ লাগে, সমান সমান ক্ষিয় খ। যুক্ত বর্ণ ভাঙার পরে আমরা দুইটা অক্ষর পাবো। এখন এই ক্ষিয় খকে ভাঙলে তো ক আর মূর্ধন্য ষ পাই, এছাড়াও তো অন্যান্য যুক্ত বর্ণগুলোকে ভাঙলেও আমরা দুইটা অক্ষর পাই। সেক্ষেত্রে কিছু অক্ষর উঠে যাবে, উঠে গিয়ে জফলা বসবে, কিছু অক্ষর উঠে গিয়ে ওকার আসবে। এইগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখবো। আজকে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো, এবং সবাইকে বলছি নতুন কিছু জানতে হলে আমাদের পেজকে ফলো করতে হবে, আমাদের ইউটিউব চ্যানেলকে ফলো করতে হবে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো আল্লাহ হাফেজ।